পড়ছিলাম বধুয়া তুমি আমাবস্যা, কলমে নুরাইশা মাহানুর, পর্ব সংখ্যা ৮। এই লোকটাকে কি করে চিনো তুমি? আমি কখন বললাম আমি চিনি? না চিনলে ওরা তো সাহস কি করে হয় তোমার হাত ধরার? আশ্চর্য, আমি কিভাবে জানি? গাড়ির ডিকির উপর বসে কথার পর কথা ছুড়ে দিচ্ছে জায়রা। ফুয়াদকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে। একে তো নিজের মাথার উপর তপ্ত অগ্নিকুণ্ড, তার উপর ওই জায়গায় দাঁড়িয়ে ফুয়াদের একটানা জেরা। তার কি আর কোনো কাজকর্ম নেই যে অচেনা কারোর সঙ্গে ক্যাফেতে বসে এমন নির্বোধের মতো হাত ধরাধরি করবে? যুক্তিগুলো মুখের কিনারা পর্যন্ত এসে বারবার থেমে যাচ্ছে। ফুয়াদের বোধের দরজায় ধাক্কা খেয়েও ঢুকতে পারছে না। জায়রার নাক বারবার সোজা সামনে, এক হাত কোমরের বাঁধে গুজে রাখা, আরেক হাতে ঘাড় ছুঁয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে ফুয়াদ। চোখে জমে থাকা অস্বস্তিকর আগুন স্পষ্ট। মুহূর্তে মুহূর্তে তার মনে হচ্ছে এই মেয়েটাকে এখনই ছিঁড়ে খাবে। ধৈর্যের শেষ সীমানায় দাঁড়িয়ে আছে সে। দুহাত দূরে নীলা নির্বাক দর্শকের ভূমিকায় আছে। চোখের সামনে হওয়া দৃশ্যটা সে মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। কদিন ধরেই দুজনকে অস্বাভাবিক রকম কাছাকাছি দেখা যাচ্ছে। এই ঘনিষ্ঠতার জন্ম কোথায়? কিভাবে এত দ্রুত এমন সম্পর্কে শিকড় গজালো? কোনো হিসাবই মিলাতে পারছে না নীলা। নীলা, ওই লোকটার সঙ্গে জায়রার পরিচয় কিভাবে? ভাবনার স্রোতে ডুবে থাকা নীলা আচমকা ফুয়াদের ধারালো কণ্ঠে চমকে উঠল। জিভ জড়িয়ে এলো, কথাগুলো এলোমেলো হয়ে ঠোঁট ছাড়ল। ওনাকে আগে কখনো দেখিনি। আমি জানি না ভাইয়া। ফুয়াদ গলা ঘুরিয়ে আবার জায়রার দিকে তাকালো। এক পা এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে প্রশ্ন ছুড়ে দিল, জায়রা, সত্যিটা বলো। আরে ধুর, সত্যি বলছি, ওই শালার পুত্রে আমি চিনি না। ফুয়াদের কপালের ভাঁজ গভীর হলো। সন্দেহর দৃষ্টি ছুড়ে দিল সে। জায়রা সেদিকে একবার তীর্যক চোখে তাকিয়ে বাকিয়ে বলল, কি বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও। ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে এক ঝটকায় নিজের দুটো বই বের করলো। বইয়ের মলাটে হাত রেখে শিশুসুলভ দৃঢ়তায় উচ্চারণ করলো, এই দেখো, আমার পড়ালেখার কসম। পরক্ষণে এক লাফে ফুয়াদের সামনে এসে তার মাথায় হাত রেখে বলে, এই তোমার কসম। তারপর গলা চড়িয়ে নীলার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, এই নীলা, এদিকে আয়। নীলা দ্রুত এগিয়ে এলো। যারা নীলার মাথায় হাত রাখলো। এই নীলার কসম। শেষে চোখ তুলে তাকালো শূন্য আকাশের দিকে। কণ্ঠে জমে থাকা বিরক্তি আর অগ্নি একসাথে উগড়ে দিল। এই আকাশ, বাতাস, ধুলাবালি, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সব কিছুর কুসুম। ওই বাঙ্গির নাতিরে আমি চিনি না। শাট আপ। এক ঝটকায় গম্ভীর স্বরে জায়রার বাক প্রবাহ থামিয়ে দিল ফুয়াদ। চোখের পাতা সংকুচিত, দৃষ্টিতে জমে উঠল কঠিন বিরক্তি। মেয়েটা কি সব উল্টাপাল্টা উচ্চারণ করছে তার বোধের মাথার উপর দিয়ে সব গড়িয়ে যাচ্ছে। বিস্ময় আর কঠোরতার মিশেলে ফুয়াদ ধীর গলায় বলে উঠল, এসব কি ধরনের ভাষা জায়রা? বাংলা ভাষা। কেন, বুঝতে কষ্ট হচ্ছে নাকি? হায় হায়, শহীদদের এত রক্ত তাহলে বৃথাই গেল। বাঙালি হয়ে বাংলা বোঝো না তুমি? পর মুহূর্তেই ফুয়াদ আচমকা দু আঙুলে জায়রার ঠোঁট চেপে ধরল। অপ্রত্যাশিত স্পর্শে জায়রা চমকে উঠল। আর একটা শব্দ বের হলেই মুখ সেলাই করে দেব। জায়রা ইশারায় জানালো আর কথা বলবে না। ফুয়াদ খানিক থেমে ধীরে আঙুল সরিয়ে নিল। ঠিক তখনই বাঁধ ভাঙল। জায়রা হঠাৎ আকাশের দিকে মুখ তুলে চিৎকার করে উঠল, মাগো, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ফুয়াদ হতভম্ব। চারপাশে দু একজন কৌতূহলী চোখ ঘুরে এলো তাদের দিকে। অস্বস্তিতে সে দ্রুত চারদিকে তাকিয়ে নীলার দিকে চাইল। নীলা চোখের ইশারায় বুঝিয়ে দিল, এই মেয়েটা এমনই, নতুন কিছু না। আর সময় নষ্ট না করে ফুয়াদ শক্ত করে চেপে ধরল জায়রার কবজি। বাসায় চলো। গাড়ির দিকে পা বাড়াতেই তাদের গা ঘেঁষে এসে দাঁড়ালো আরেকটা গাড়ি। জানালার কাছ নামলো। ভেতর থেকে সীমান্তের দৃষ্টি ছুটে এলো। ফুয়াদকে সম্পূর্ণ উপেক্ষা করে সে তাকালো জায়রার দিকে। যেভাবে আমাকে ছুঁয়েছিলেন সেভাবেই আমি ছুঁয়ে দিলে সহ্য করতে পারবেন তো মিস জায়রা, ওরফে ইসমাত মির্জা? ফুয়াদ এক পা এগোতেই পিছন থেকে জায়রা তার হাত শক্ত করে ধরে ফেলল। নিজে ধীরে সামনে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ল সীমান্তের গাড়ির জানালার দিকে। ঠোঁটে কৃত্রিম হাসি, কিন্তু চোখে জমাট আগুন। চুল কানের পাশে গুছতে গুছতে দাঁত চেপে ফিসফিস করে বলে উঠল, কেন রে শালা, তুই কি বিছুটি পাতা নাকি যে ছুঁয়ে দিলে সহ্য করতে পারবো না? ফিক করে নীলার হাসি ফুটে বেরোলো। ফুয়াদও বোধহয় ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে নিয়েছিল, যদিও সেটা চোখে পড়ার আগেই সে মাথা চুলকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আর কোনো বাক্য বিনিময় না করে যারা সোজা উঠে ফুয়াদের গাড়িতে ঢুকে পড়ল। তার পাশের আসনটাই নিল ফুয়াদ। নীলা পেছনের ছিটে গুটিসুটি হয়ে বসে পড়ল। সীমান্তের গাড়ির অস্তিত্ব সম্পূর্ণ অস্বীকার করে তার আগেই ফুয়াদের গাড়ি রাস্তায় গড়িয়ে পড়ল। নীলাকে বাসায় নামিয়ে দিয়ে তারা নিজেদের গন্তব্যের দিকে রওনা দিল।
কিন্তু মাঝপথেই চেঁচিয়ে উঠল জায়রা, ফুয়াদ ভাই থামো। এক ঝাঁকুনিতে গাড়ি থেমে গেল। ভারসাম্য রক্ষা করতে গিয়ে দুজনেই সামান্য সামনে ঝুঁকে পড়ল। ফুয়াদ ধীরে ঘাড় ঘুরিয়ে স্থির কঠিন চোখে জায়রার দিকে তাকালো। জায়রা দাঁত কটমট করে তাকিয়ে আছে। ভেতরে ভেতরে ক্ষোভের জ্বালা দাউ দাউ করছে। এই আকস্মিক বিস্ফোরণের কারণ ফুয়াদের বোধগম্য হলো না। ভারী কণ্ঠে সে জিজ্ঞেস করলো, কি সমস্যা? সামনের চুলগুলো অস্থির হাতে কানের পেছনে গুজে দিয়ে কোমর ঘুরিয়ে পুরোপুরি ফুয়াদের দিকে মুখ করলো জায়রা। চোখের চাহনি ধারালো ছুরির মতো। শব্দগুলো ছুড়ে দিল, তুমি ক্যাফেতে তখন আমার সঙ্গে ঈদ মোবারক করলে কেন? আশ্চর্য, ফুয়াদ আবার কখন কি করলো? জায়রা কি বলছে সবকিছু তার মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে। নিরেট কণ্ঠে সে জায়রার দিকে তাকিয়ে বলল, আমি কি করেছি? তখন ক্যাফেতে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে তুমি এক্সট্রা কোলাকুলি করেছিলে। দেখে তো মনে হচ্ছিল ঈদ মোবারক করছো। এক পলকে চোখের পাতা চেপে ধরল ফুয়াদ। এই মেয়েটাকে নিয়ে সে আদৌ কি করবে? বক্ষপিঞ্জরের ভেতরটায় অস্থিরতা সামলে নিয়ে ধারালো দৃষ্টিতে জায়রার দিকে তাকালো। আর ইউ ক্রেজি? ইয়েস আই অ্যাম। জায়রা স্মার্ট। ওভার থিঙ্কিং এর একটা সীমা থাকে। তুমি তো সবকটা দাগই পেরিয়ে যাচ্ছ। আমি শুধু তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম। থ্যাঙ্কস তো দূরের কথা, উল্টো আমাকে কাঠগড়ায় তুলছো। তুমি সেখানে কি করেছিলে? যতদূর জানি আমার ভার্সিটির সঙ্গে তোমার দূর দূরান্তেরও কোনো সংযোগ নেই। কোনোভাবে মিস্টার সীমান্তের সঙ্গে তোমাকে দেখেছি বলেই তোমার গায়ে লেগেছে। প্রবলেম হচ্ছে এতে। কিছু বলতে গিয়েও মাঝপথে থেমে গেল জায়রা। আশ্চর্য, লোকটা কিনা উল্টো তার দিকে আঙুল তুলছে। সীমান্তকে দেখেছে তো কি হয়েছে? সে কি ইচ্ছে করে সীমান্তের কাছে গিয়েছিল? নিজের ভেতরের ঝড়টা গুছিয়ে নিয়ে অবশেষে বলল, তুমি কিভাবে জানো ওই লোকটার নাম সীমান্ত? জায়রার উপস্থিতি সম্পূর্ণ অগ্রাহ্য করে ঠোঁটের কোণায় এক ফোঁটা অনির্দিষ্ট হাসি টেনে গাড়িটা আবার সচল করলো ফুয়াদ। বুকে হঠাৎ করেই একরাশ আগুন জ্বলে উঠল। এই মেয়ের কঠিন দুঃসাহস। তাকেই কিনা কাঠগোড়ায় তুলে জেরা করছে। সীমান্তের সঙ্গে আগেও নিশ্চয়ই কোথাও না কোথাও মুখোমুখি হয়েছে সে। নইলে লোকটা এত নির্ভুলভাবে ওকে চিনল কি করে? ফুয়াদের বুকের ভেতরটা দাউ দাউ করে উঠল। বিস্ময় জাগলো হঠাৎ করে। বাই এনি চান্স সে কি ঈর্ষান্বিত? নো ওয়ে। মনে মনে নিজেকে এক চিলতে ধিক্কার ছুড়ে দিল ফুয়াদ। এই মেয়ের জন্য তার অনুভূতি উচ্ছৃঙ্খল হবে এমন সুযোগ সে দেবে না, কখনোই না। তার আবেগের লাগাম কার হাতে থাকবে সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তারই। অন্য কেউ তার অনুভূতি কিছুতেই কন্ট্রোল করতে পারে না, কিছুতেই না। নিজের কক্ষে গভীর মনঃসংযোগে নোটের পর নোট ভরাচ্ছে জায়রা। অর্থনীতি বিভাগে প্রথম বর্ষের ছাত্রী সে। আর কদিন পরেই শুরু হবে ফাইনাল পরীক্ষা। পড়াশোনার চাপ, সময়ের তাড়া, সব মিলিয়ে দিনগুলো দম বন্ধ করা ব্যস্ততায় কেটে যাচ্ছে। কলম চলতে চলতেই হঠাৎ থমকে গেল হাত। মাথার ভেতর অনধিকার প্রবেশ করলো সেই ক্যাফের মুহূর্ত। কাগজ সরিয়ে রেখে নাহিদের শেষ কথাগুলো নিয়ে ভাবনায় ডুবে গেল সে। ভাবনার স্রোত আচমকা মাঝপথে ভেঙে পড়ল। অবাস্তব কোনো সত্য মনে পড়ে গেল তার। সীমান্তের কারণেই কি নাহিদ তার কাছে ক্ষমা চেয়েছিল? মাথার ভেতর হঠাৎ বজ্রপাতের মতো আঘাত লাগলো। তার মানে সীমান্ত তার উপকারই করেছে। সম্ভবত সেই কথাটাই বলতে ক্যাফেতে এসেছিল। আর সে কিনা ভুল বুঝে কি অশালীন ব্যবহারই না করলো। জায়রার মাথা কেমন এলোমেলো হয়ে উঠল। উফ, সে কি করলো? নিজের হাতের দিকে তাকিয়ে বিরক্তি আরো তীব্র হলো। এই হাত দিয়েই তো সে অপমান করেছে। মুহূর্তের মধ্যে চাল ধরে উঠে দাঁড়ালো জায়রা। ইচ্ছে করছে নিজের এই হাতটাই শরীর থেকে ছিঁড়ে ফেলতে। বিছানায় ঝাঁপিয়ে পড়ে রাগ আর অনুশোচনার মিশেলে এদিক ওদিক গড়াগড়ি খেতে লাগলো সে। চোখ ভেজা, গলা ভারী। ছাদের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আল্লাহ আমারে সাহায্য করো, আমারে খালি শয়তানেই লারে। কথাটা উচ্চারণ করেই ঝাঁকুনি দিয়ে উঠে বসলো জায়রা। বিছানায় হাত আঁচড়ে দিতে দিতে দাঁত খিচিয়ে বলে উঠল, জায়রার বাচ্চা, তোর হাতটা একটু বেশিই চলে। এই হাত পোকায় খাবে, দেখে নিস তুই। যদি সত্যিই সীমান্ত তার উপকার করে থাকে তাহলে সে নিঃসন্দেহে মারাত্মক অন্যায় করে ফেলেছে। কিন্তু এই অন্যায়ের দায়ভার সে কিভাবে টানবে? আর সীমান্তকে বা কোথায় খুঁজে বের করবে? শহরের ভিড়ে মানুষ খোঁজা কি আর পানির মতো সহজ? জায়রা হঠাৎ চিৎকারে রমণী ধরফড়িয়ে উঠল। দরজার বাইরে দাঁড়িয়ে ফারিয়া ডাকছে। তড়িঘড়ি দরজার দিকে এগিয়ে গেল জায়রা। কি হয়েছে ফারিয়া? আমার জামা কাপড়গুলো এখনো আয়রন করিস নাই কেন? সব এলোমেলো হয়ে পড়ে আছে। ফারিয়া, জামা কাপড়গুলো আমি ধুয়ে শুকিয়ে রেখেছি। আয়রনটা নিজেই করা যায় নাকি? আমার পড়াশোনা আছে, একটু ব্যস্ত আছি। ফারিয়া হেসে উঠল। দুই পা এগিয়ে গিয়ে জায়রার দিকে দাঁড়িয়ে বলল, তুই কি নিজেকে বিদ্যাসাগর ভাবছিস? পড়ালেখা একাই করিস,
আমার জামা কাপড়গুলো আয়রন করে আন দ্রুত, নইলে আমি এক্ষুনি মাকে বলছি, বাকিটা নিজেই দেখবে। ফারিয়া, আমি জানি তুই ইচ্ছে করে এসব করছিস, কিন্তু সত্যিটা আমায় সময় নেই, এখন অনেক পড়া বাকি, আয়রন তুই কর। কথা শেষ হওয়ার আগেই ফারিয়া হঠাৎ পিছন থেকে জায়রার চুল টেনে ধরল। এক ঝটকায় তাকে ঘুরিয়ে সামনে নিয়ে এলো। জায়রা কাকিয়ে ওঠে, মাথা চেপে ধরল। ফারিয়া, চুল ছেড়ে দে, তোর চুলগুলো আমার খুব ভালো লাগে, একদম রেশমের মতো ছিলকি, ধরতে খুব আরাম হয়, তাড়াতাড়ি আয়রন করে আন। চুল ছেড়ে দে ফারিয়া, আবার বলছি, শান্ত শীতল কণ্ঠে বলল জায়রা। কিন্তু ধৈর্যের বাঁধ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। দূর থেকে সবকিছু মনোযোগ দিয়ে দেখছে ফুয়াদ। ইচ্ছে থাকা সত্ত্বেও এক পদক্ষেপও এগোতে পারছে না। আগের ঘটনাটা এখনো মনে আছে তার। নিজের সমস্যা থেকে জায়রার নিজের বেরোনোর ক্ষমতা থাকা উচিত। ফুয়াদ শুধু স্থির দৃষ্টিই রাখলো, দেখতে চাচ্ছে জায়রা এই পরিস্থিতি থেকে কিভাবে নিজেকে সামলাবে। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও জায়রার কোনো প্রতিক্রিয়া চোখে পড়ল না ফুয়াদের। ফারিয়া এখন একইভাবে চুলের মুঠি আঁকড়ে ধরে আছে। ফুয়াদের মাথার ভেতর বিরক্তিকর ঘূর্ণিপাক খেতে লাগলো। এই মেয়েটার সমস্যা কি? এখনই কষিয়ে একটা চর বসাতে পারছে না কেন? নাকি সাহসটা শুধু ছেলেদের ক্ষেত্রে উথলে ওঠে? দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নাটক দেখতে দেখতে তার ধৈর্যের শুধু ছিঁড়ে গেল। শেষমেশ একটা ভারী নিঃশ্বাস ফেলে পা বাড়ালো সে। কিন্তু তখনই অত্যন্ত সন্তর্পণে জায়রা সামান্য মাথা তুলল। চারপাশটা দ্রুত চোখ বুলিয়ে পরখ করল। আশেপাশে পরিচিত অবয়ব নজরে এলো না। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল, মুখাবয়ব কুঞ্চিত, চোখে জমে উঠল শীতল হিংস্রতা। এই ফারিয়া তার নিকটে একটা বিষধর সাপ। বিদ্যুৎ গতিতে হাত উঠালো। মস্তিষ্ক আগেই হিসেব করে ফেলেছে কোথায় কিভাবে আঘাত করতে হবে। সব মিলিয়ে সময় নিল মাত্র 2 সেকেন্ড। পরের মুহূর্তে আচমকা ফারিয়ার চুলের মুঠি চেপে ধরে ঘূর্ণি তুলে ফ্লোরে আষ্টে ফেলল জায়রা। ফুয়াদের পা দুটো মাঝপথেই জমে গেল। চোখের সামনে কি ঘটে গেল ঠিকমতো ঠাউরি করতে পারল না সে। বিস্ময়ে মাথা ঘুরে উঠল। এই দৃশ্যের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ফারিয়াকে ফ্লোরে চেপে ধরে নিজের মুখটা খানিক ঝুঁকিয়ে নিল জায়রা। যন্ত্রণার তীব্রতায় ফারিয়া ইতোমধ্যে তার চুলের গ্রিপ আগলা করতে বাধ্য হয়েছে। সেই সুযোগে নিজের হাত ধরা ফারিয়ার মুষ্টিবদ্ধ চুলের গোছায় সজনে অনেক টান বসিয়ে দাঁতে দাঁত চেপে হিসহিস করে উঠল জায়রা। প্রতিবাদ করি না দেখে ভাবিস না আমি দুর্বল। তোর শরীরে যতটা জোর আছে আমার শরীরেও ততটাই আছে। পার্থক্য একটাই, আমি বেঈমান নই, দুধকলা দিয়ে পোষা সাপও নই। অকারণে ছোবল মারা আমার স্বভাব নয়। তাই এবার শুধু সাবধান করে দিলাম, পরের বার থেকে ভেবে চিনতে হাত বাড়াস। ব্যথায় কাকিয়ে ফারিয়া উঠল। সঙ্গে সঙ্গে জায়রা তার চুল ছেড়ে দিল। হাতের তালু দিয়ে আলতো করে মাথায় বুলিয়ে দিল, যেন কিছু হয়নি। চুলে ঠিকমতো শ্যাম্পু আর কন্ডিশনার দিস। কেমন চিপচিপা হয়ে আছে। আমার কাছে ভালো হেয়ার প্যাক আছে, নিয়ে যাইস। যদিও আমার মতো ছিলকে হবে না, তবু যত্ন নিলে এই আঠালো ভাবটা একটু কমবে। কথাগুলো ছুড়ে দিয়ে সে উঠে দাঁড়িয়ে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। ফারিয়া ড্যাব ড্যাব করে সেদিকে তাকিয়ে রইল। কি হয়ে গেল ঠিক বুঝে ওঠার আগেই সব শেষ। কিছুক্ষণ পরে বিস্ময়ের ঘোর কাটিয়ে কোনো মতে নিজেকে তুলে দাঁড় করালো সে। ভিতরে প্রবেশ করে দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল জায়রা। ঘন ঘন শ্বাস নিচ্ছে। বুকের ভেতরটা অদ্ভুত এক উল্লাসে ভরে উঠেছে, এক পৈশাচিক তৃপ্তি। মনে হচ্ছে আজ সে নিজের ভেতরের কোনো দীর্ঘদিনের যুদ্ধ জিতে গেছে। সেই হালকা ফুরফুরে অনুভূতি নিয়েই আবার পড়ার টেবিলে ফিরে বসলো সে। এখনো অনেক পড়া বাকি।